শুরুতে জানিয়ে দেব তালিবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রয়েছে রাশিয়া। জানিয়ে দেব পুতিনের হুঙ্কার, ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। এছাড়া রয়েছে সংঘাতে শিশুদের নিপীড়ন, জাতিসংঘের কালো তালিকায় রয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত 26। এবার তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া। আফগানিস্তানে তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ গোষ্ঠী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরই তালেবান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে দেশটির সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। তালেবানের প্রতিনিধি দল 2022 সালের প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায়। তখন এই নিয়ে কেবল রাশিয়ার নয়, পুরো বিশ্বে অনেক আলোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় একেবারে সফর আবার সমালোচনায় ও আলোচনায় উঠে এসেছে। তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সম্পর্কে গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ জান্স জ্যাকব শেল্ডার মনে করেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা প্রত্যাশা করেছেন, কিন্তু সেটা এতটাও সহজ নাও হতে পারে। শেল্ডার বলেন, বাড়তি ছাড় নিতেই সবসময় তালেবান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই এটা জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালাইসিস নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা টমাস রুটিস ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে ধাপে ধাপে এগোনোর কৌশল ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, রাশিয়া তালেবানের সরকারি দ্বিতীয় স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। 2015 সাল থেকে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রেখেছে মস্কো। সংগঠনটির কাছে রাশিয়ার অতীতে অস্ত্র সরবরাহ করেছে বলে সন্দেহ করা হয়। 2021 সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। 20 বছর পর আফগান সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী এবং কূটনৈতিকেরা দ্রুতই আফগানিস্তান ছেড়ে যান। এর 6 মাস পর 2022 সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। এর আগে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। 2003 সালে রাশিয়া ও তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। 2023 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাখস্তান। বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়া ও অর্থনৈতিক ফোরামে একই পথ অনুসরণ করতে পারে। তবে শেল্ডার মনে করেন, এই প্রতিদানে কোনো কিছুই আশা না করে এমন ঘোষণা করা হলে একটি কূটনৈতিক অস্থিরতা তৈরি হবে। তিনি বলেন, চাইলেই কারো পক্ষে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত কোনো সংগঠনের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব না। পুতিনের হুঙ্কার, ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। টানা 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকেই পারমাণবিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঙ্কার দিয়ে বলেছেন, ইউক্রেনের বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, ইউক্রেনের বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দরকার নেই বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাত যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না, সে বিষয়ে এটি এখন পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে জোরালো ইঙ্গিত। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার বাহিনী। যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তথা আত্মরক্ষার জন্য প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। এছাড়া আরও বেশ কয়েকবারই পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন। সেন্ট পিটার্সবার্গের ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে মডারেটর সের্গেই কারান্নকভ নামের একজন প্রভাবশালী রাশিয়ান বিশ্লেষকের পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিস্থিতি এখনও দেখেননি। রাশিয়ার ওই প্রেসিডেন্ট বলেন, ব্যবহারের কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে সম্ভব। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রে আমি মনে করি না এমন কোনো পরিস্থিতির সৃষ্টির এখনও সম্ভাবনা রয়েছে। এমন অস্ত্র ব্যবহারেরও কোনো প্রয়োজন নেই।
2014 সালে ইউক্রেনে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। এছাড়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকেই বছরের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত করে মস্কো। রাশিয়া যখন ক্রিমিয়ার পাশাপাশি এবং এই 4টি ইউক্রেনীয় অঞ্চলকে তার নিজস্ব ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে, তার পশ্চিমা অস্ত্রে সজ্জিত ইউক্রেনে যদি এসব ভূখণ্ড পুনরায় দখলে নিতে চায়, তাহলে সেটি আঞ্চলিক পারমাণবিক হামলার আশঙ্কাকে বাড়িয়ে তোলে। এদিকে সংঘাতে শিশুদের নিপীড়ন, জাতিসংঘের কালো তালিকায় পড়ল ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের নিপীড়ন করার দায়ে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। একজন ইসরায়েলি কূটনৈতিক বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত যেসব দেশ সংঘাত সশস্ত্র সময় শিশুদের বিরুদ্ধে নিপীড়ন ও অত্যাচার করে থাকে, সেসব দেশকে এই তালিকায় যুক্ত করতে থাকে জাতিসংঘ। টানা 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলে আগ্রাসন চলছে এবং ইসরায়েলি সেনাবাহিনী অব্যাহত হামলায় হাজার হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন। শনিবার 8 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সিদ্ধান্তে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পেয়ে গেছেন। এরদান দাবি করে বলেন, এটি সম্পূর্ণভাবে আপত্তিজনক ও ভুল। আমি লজ্জাজনক এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলছি, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক এবং ইসরায়েলের কালো তালিকাভুক্ত করেছেন। একমাত্র মহাসচিব যিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন, ইসরায়েলের প্রতি ঘৃণার মাধ্যমে পরিচালিত হয়েছেন। এদিকে এই বিষয়ে ফোন কলের ভিডিও এক্সে তিনি প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘের এই সিদ্ধান্তের কথা জানাতে গিলাদ এরদানকে ফোন করেছিলেন বৈশ্বিক এই সংস্থাটির এক কর্মকর্তা। এদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলার নিহত 26। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে 26 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুগানস্ক ও খেরসন অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। 8 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলের কিছু অঞ্চলে ইউক্রেনের হামলায় শুক্রবার 26 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান বাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। মূলত এসব অঞ্চলের কোনোটিকেই পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে রাশিয়া। খেরসনের রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, দক্ষিণ খেরসন অঞ্চলে সাদব গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারী অবস্থান করছিলেন। সালদো রাশিয়ান মিডিয়াকে জানান, পরবর্তী পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি হিমার্সন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোট 22 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন।